ম্যানুয়ালি ব্যবহার করা হবে ইম্পোর্ট কার্গো টার্মিনাল, ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা চলছে জানিয়েছেন বিমান উপদেষ্টা। বর্ধিত মাশুল ইস্যুতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি, আজও বন্ধ প্রায় মুভার চলাচল। চাঁদাবাজি বন্ধের দাবিতে অর্ধদিবস গাড়ির শোরুম বন্ধ রাখেন ব্যবসায়ীরা, চলতি মাসেই সন্ত্রাসীদের গ্রেফতারের আলটিমেটাম। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড তার নেভানোর প্রক্রিয়া শুরু করে। তারপরও নির্বাপন কাজে বিলম্বের যে অভিযোগ রয়েছে তা আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল এবং অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানিয়েছেন এ সময় উপদেষ্টা। এদিকে নিয়ন্ত্রণে আসলেও এখনো পর্যন্ত পুরোপুরি নির্বাপন হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুন। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সকাল থেকেই আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় রয়েছে সেখানে সেনাবাহিনী, সিভিল অ্যাভিয়েশন সহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা হচ্ছে এবং তা আর 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি দিচ্ছে কর্তৃপক্ষ। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। এদিকে ভোগান্তি কিছুটা হলেও কমতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রিশিডিউল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো, তবে দিনের ফ্লাইটগুলো 1.5 থেকে 2 ঘন্টা পিছিয়ে যাত্রা করছে। গতকালকের বাতিল হওয়া ফ্লাইটগুলো সকাল থেকে যাচ্ছে গন্তব্যে। আজকের পূর্ব নির্ধারিত কোনো ফ্লাইটের সময় আধা ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে। এতে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, বিশেষ করে ট্রানজিট যাত্রীরা পড়েছেন বিপাকে। বিমানবন্দর সূত্রে জানা গেছে যে শনিবার রাতে শিডিউলে থাকা অনেক ফ্লাইট ছাড়তে হয়েছে রোববার সকালে। কিছু ফ্লাইট বিলম্ব হয়েছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। এমনকি রোববার সকালে নির্ধারিত ফ্লাইটগুলো ছাড়তে হয়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। অগ্নিকাণ্ডের কারণে 6 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত 9টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু হয়। আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের 1:45 ফ্লাইট, সকাল 9টা থেকে তো ফ্লাইট সবগুলোই আসা যাওয়া করতেছে, শুনতেছি নিউজের মাধ্যমে। অনেকজন অনেক কিছু বলতেছে, এখন ভিতরে গিয়ে দেখি ভিতরের অবস্থা কি। 8টার দিকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনাদের ফ্লাইট আজকে হবে না, আগামীকাল 3টায় হবে। বোর্ডিং শুরু 11টায়। সকাল আপনার 9:15 ছিল। আপনার এখানে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আমাদের ফ্লাইট ঘোষণা করে আপনার ফ্লাইট করা হয়েছে আপনার 2টায়। দর্শক, বিমানবন্দরে আরো বেশ কিছু তথ্য আমরা একটু জেনে নিতে চাই। এই মুহূর্তে সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমিন হক অহন। আমদানি কার্গো তো আসলে ম্যানুয়ালি ব্যবহার করার কথা, সেক্ষেত্রে এই কার্যক্রম শুরু হতে ঠিক কতটা সময় লাগতে পারে? তারা প্রস্তুতির কথা জানিয়েছেন আর ঘন্টা 2 আগে, যে আমরা প্রস্তুত এক প্রকার, সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি যে সেই কার্যক্রম হয়তো শুরু হয়ে গেছে এবং সেটি তো এখনো দেখার সেই সুযোগটি নেই। তবে অগ্নি নির্বাপন কিন্তু এখনো শেষ হয়নি। আমি যদি সেই দৃশ্য একটু দেখাতে চাই, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু এই জায়গাটি বেষ্টন করে আছেন এবং যে পাইপগুলো আমরা দেখছিলাম, অর্থাৎ পানি সরবরাহের যে লাইনগুলো ছিল, সেই লাইনগুলো দিয়ে এখনো অনবরত পানি ভেতরে দেওয়া হচ্ছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় তারা মনে করছেন হয়তো পানি দেওয়া
দরকার সেগুলো দিচ্ছেন। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি নিশ্চয়ই ভেতরে কাজ করবেন। তবে আমরা জানি অগ্নি নির্বাপন হয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস কর্তৃক একটি গণমাধ্যমে সেই বিষয়টি জানানো হবে, সেটি এখনো জানানো হয়নি। আমরা সেই হিসেবে ধারণা করছি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই সদস্যরা হয়তো তাদের সঙ্গেই ভেতরে অগ্নি নির্বাপনের আগে সবশেষ অবস্থা দেখার চেষ্টা করবেন। কেননা আপনি জেনে থাকবেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বেশ কিছু রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাশকতার আগুন কেন সেইগুলো নিয়েও কথা হচ্ছে, এবং সেটি যদি হয়েই থাকে তদন্ত কমিটির অবশ্যই সেটি বের করা দরকার, এমনটি সাধারণ মানুষ মনে করছেন। ভুক্তভোগীরাও আশেপাশে আছেন, কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, 200-300 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে এমনটি তারা বলছিলেন। এবং স্মৃতি, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে কি পরিমাণ এখানে পণ্য আছে, সেটি যদি একটা গড় হিসাব বের করা যায় সেটা নিশ্চয়ই একটু অনুমেয় ধারণা পাওয়া যাবে, যদিও আমরা সেটি এখন পর্যন্ত পাইনি। এই যে কার্গো কমপ্লেক্সটি রয়েছে এখানে প্রতিদিন কি পরিমাণ পণ্য প্রতিদিন ডেলিভারি দেওয়া হয় এবং সেই হিসাবে প্রতিদিন কি পরিমাণ পণ্যের ভেতরেই বা মজুদ রাখা হয়, সেই তথ্যটি যদি গেল 1 মাসের পাওয়া যায় তাহলে হয়তো আমরা একটা নির্দিষ্ট পরিসংখ্যান আমরা পাবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেল। এখন পর্যন্ত সেই কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেই বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলছেন না, এবং এই তদন্ত কমিটি নিশ্চয়ই সেটি বলবে, এবং সেই হিসাবে সেই গড় হিসাব করেও যদি বলা যায় সেটি নিশ্চয়ই ভালো হবে। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি, যে কারণেই অনেকটা হলেও বিষয়টি স্বস্তিকর। তারপরে অস্বস্তির বিষয় হচ্ছে বহির্বিশ্বে ভাবমূর্ত ক্ষুণ্ণ হওয়া, বিশেষ করে একটি আন্তর্জাতিক টার্মিনালে যখন এমন ঘটনা ঘটে নিশ্চয়ই সেটি বাংলাদেশের জন্য নেতিবাচক ধারণা দেয়। স্মৃতি, নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন C&F এজেন্টরা। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করছেন তারা। পণ্য শুল্কায়ন কার্যক্রমের অংশ নিচ্ছে না তারা। শনিবার পোর্ট ইউজার্স ফোরামের প্রতিবাদ সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মাশুল প্রত্যাহারের দাবিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে বন্দর ইউজার্স ফোরাম। তারা বলছে যে অন্যথায় পূর্ণ কর্মবিরতি পালন করবে তারা। এদিকে চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল দ্বিতীয় দিনও বন্ধ রেখেছে মালিক শ্রমিকেরা। 15 অক্টোবর থেকে এই ফি বাড়ানো হয়। বন্দরে কোনো ধরনের ভারী পরিবহন প্রবেশ এবং বের হচ্ছে না। প্রতিদিন গড়ে 4000 ভারী পরিবহন প্রবেশ করে। 23টি সেবা খাতে 41% পর্যন্ত মাশুল বাড়িয়েছে কর্তৃপক্ষ। এসব বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে সভা করেছেন অবশ্য অংশীজনরা। অংশীজনদের সাথে আলোচনা শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আবারও সেই ব্রিফিংটিতে চলে যাচ্ছি। বর্ধিত চার্জ দেওয়ার জন্য তারা প্রস্তুত না, যদিও আমরা বলেছি যে এটা 40 বছর পরে এই চার্জ বাড়ানো হচ্ছে। যদি বছর বছর বৃদ্ধি হতো হয়তো এই টাকাটা এর চেয়েও বেশি হয়ে যেতে পারত। তো যাই হোক, তারপরেও আমরা বিষয়টাকে অনুধাবন করেছি। এখানে যেহেতু এই গেট পাসটা কোনো ক্ষেত্রে মালিকরা দেয়, কোনো ক্ষেত্রে CNF মালিকরা দেয়, কোনো ক্ষেত্রে আমদানিকারকরা দেয়, কোনো ক্ষেত্রে আবার ট্রাক শ্রমিকরা নিজেরা বিয়ার করতে হয়। তো সার্বিক বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং দেশের আমদানি, রপ্তানি, অর্থনীতি, বাণিজ্য সবকিছু স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। তারপরে এটা আমরা একটা চবক বোর্ডে সভা করে, যেহেতু এটা সরকারি জারিকৃত গ্যাজেট, এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আসলে ওই ক্ষমতা নাই এটাকে স্থগিত করা বাইরে। তারপরে আমরা চবক বোর্ডে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এটা সরকারের কাছে একটা প্রস্তাব প্রেরণ করব এবং আমরা এই পর্যন্ত সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্থগিত রাখতে বলেছি এবং শ্রমিক প্রতিনিধি সেই বিষয়টাকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা এখন কাজে যোগ দিবেন। এই যে আমরা মালিক এবং শ্রমিকদের সাথে কথা বললাম মিটিং এর পরে, তারা জানিয়েছেন যে সিদ্ধান্ত হয়েছে সত্য, কিন্তু এটা যদি লিখিত আকারে তারা না পান বা গ্যাজেট নোটিফিকেশন না হয়, তারা একটা আস্থার জায়গায় যেটা বোঝা গেল যে যেতে পারছে না, সে পর্যন্ত তারা গাড়ি চালাবেন না। এই বিষয়ে কোনো না, এটা যদি তারা বলে এটা আসলে দুঃখজনক, কারণ এখানে যে ওপেন ফোরামে যে আলোচনাটা হয়েছে এখান থেকে ডেভিয়েট করার কোনো সুযোগ নাই। এখনই তারা গেটের সামনে গেলে তাদের কাছ থেকে হয়তো আগের গেট পাশেই নিবে, সুতরাং তারা তো সেটা প্র্যাকটিক্যালি দেখবে। আর মিটিং হওয়ার সাথে সাথেই তো মিটিং এর কার্যবিবরণী হবে না, একটু সময় দিতে হবে। বাট তারা চাইলে এখনই যেটিতে প্রবেশ করতে পারে এবং আগের ফি দিয়েই তারা প্রবেশ করতে পারবে। এখন এই মিটিং এ কি এই গেট পাসের যে সুবিধাটা, এটা ছাড়া এই মানে আবার ট্যারিফ কাঠামোতে যে পরিবর্তনটা এসছে, অন্যান্য ক্ষেত্রে কি এই ধরনের কোনো পরিবর্তন বা স্থগিতের যে বিষয়, এগুলো কোনো আলোচনা হয়েছে কিনা? এই বিষয়টা আসলে আলোচনা হয় না। আজকের মিটিংটা মূলত হয়েছে আমাদের এই যানবাহন বন্ধ থাকার কারণে।
যানবাহন বন্ধ মানে হচ্ছে পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম সব স্থবির হয়ে যায়, আপনারা জানেন। তো আমরা সেজন্য এই বিষয়টাকে আসলে জরুরি অ্যাড্রেস করেছি, আমরা মিটিং দিয়েছি এবং মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন তারা বলেছে তারা কাজ শুরু করবে। তো আমরা আশা করছি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে। দর্শক, সাংবাদিকদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্রিফ করছিলেন, আমরা ছিলাম সেই ব্রিফিংটিতে। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। 30 অক্টোবরের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বন্দর থেকে গাড়ি ছাড় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিটা। একই সাথে রাজস্ব পরিশোধ এবং রেজিস্ট্রেশন ফি না দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। চাঁদাবাজি এবং হামলার প্রতিবাদে গাড়ির শোরুম বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত পালিত হয়েছে এই কর্মসূচি। প্রগতি সরণি এলাকাতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা। পরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল হক বলেছেন যে গেল কয়েক মাস বাড়িধারা এবং প্রগতি সরণি এলাকায় গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি বলেছেন, শুধু প্রতিবাদ নয়, সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। সৎ উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির দাবিও জানিয়েছেন তারা। এ সময় সংবাদ সম্মেলন শেষে প্রগতি সরণি এলাকাতে মিছিল করেন গাড়ি ব্যবসায়ীরা। 30 অক্টোবরের মধ্যে আপনাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, নতুবা আমরা বন্দর থেকে গাড়ি ছাড় করা বন্ধ করব, আমরা রাজস্ব প্রদান বন্ধ করব, গাড়ির রেজিস্ট্রেশনের ফি দেওয়া বন্ধ করব। অতএব এইভাবে দেশের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতএব আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই যে আপনারা সিরিয়াসলি নেন, এদের যেখানে এদের মূল থাকুক না কেন এদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন এবং আমরা আপনাদের সঙ্গে আছি। আর শতভাগ বিদেশি কোম্পানি হিসেবে থাকতে পারছেন না মোবাইল অপারেটররা। নতুন পলিসিতে বিদেশি বিনিয়োগের সীমা বেঁধে দেওয়া হয়েছে। এতে বিদেশি উদ্যোক্তাদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের আস্থাহীনতা। যদিও বিশেষ সহকারী বলছেন যে এই খাতে স্থানীয় উদ্যোক্তাদের প্রবেশের বড় ধরনের সুযোগ তৈরি হলো। দ্রুত দেশ জুড়ে 5G সম্প্রসারণ এবং আগামী 3 বছরের মধ্যে 80% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আনতে হবে মোবাইল অপারেটরদের। এর পাশাপাশি আগামী বছর বিপুল পরিমাণ তরঙ্গ নবায়নেও ব্যয় করতে হবে হাজার হাজার কোটি টাকা। তাই আগামী কয়েক বছরে বড় ধরনের বিনিয়োগ করতে হবে অপারেটরদের। তবে অনেক বছর পর টেলিকম খাতে একসাথে এত বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের পথ মসৃণ নয়। নতুন টেলিকম পলিসিতে বিদেশি বিনিয়োগের সীমা বেঁধে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হচ্ছে বলে অভিমত মোবাইল অপারেটরদের। একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করে, হঠাৎ করে যখন ম্যান্ডেট করা হয় যে এখানে লোকাল শেয়ার হোল্ডার রাখতেই হবে বা লোকাল শেয়ার আইপিওতে অথবা নতুন লোকাল শেয়ার হোল্ডার রাখতে হবে, ভেরি কনসার্নিং। এটা কিন্তু এখনও যদি পলিসিও হয়ে আছে তারপরেও কিন্তু আমরা বলছি যে এটা ইটস ভেরি কনসার্নিং এবং আমরা কিন্তু অবশ্যই এটা বিডা এবং আমাদের যারা কনসার্নড অথরিটিজ আছে আমরা কিন্তু তাদের সঙ্গে এখনো কথা বলছি। নতুন নীতিমালায় মোবাইল অপারেটরদের লাইসেন্সে বিদেশি মালিকানা সর্বোচ্চ 85% পর্যন্ত সীমিত করা হয়েছে। কমপক্ষে 15% দেশীয় অংশীদারিত্ব ছাড়তে হবে। এই সিদ্ধান্তে দেশি উদ্যোক্তাদের জন্য সুযোগ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী। নতুন পলিসিতে চেষ্টা করেছি বিসিসিকে সীমিত কিছু ক্যাপিং করা। এখন বাংলাদেশের প্রধানতম যে অপারেটর তার এর চেয়ে বেশি আছে, দ্বিতীয় যে অপারেটর তার অলরেডি 10% মার্কেটে স্টক মার্কেটে আছে এবং আমরা যতটুকু জানি যে 2 বছরের যদি গেস পিরিয়ড দেয় আরও 10% নিয়ে তারা ইজিলি আসতে পারবে। আর তৃতীয় যে অপারেটর আছে তারাও 10% স্টেক এনলিস্ট করার চিন্তাভাবনা করছে এবং আমি মনে করি যে এর মাধ্যমে আসলে তাদের একটি দেশীয় ইন্টিগ্রেশন হবে। নতুন নীতিমালা বাস্তবায়ন হলে রবিকে আরও 5% এবং বাংলালিংকে 15% শেয়ার ছাড়তে হবে। এই মুহূর্তে এত বিপুল পরিমাণ শেয়ার ছেড়ে দেওয়া হলেও বাংলাদেশের বাজার প্রস্তুত নয় বলে দাবি মোবাইল অপারেটরদের। 15% যদি ডাইভার্স করা হয়, বাট যদিও এখানে মার্কেট নেই। আপনি যদি তথ্য নেন, আপনি যদি বাস্তবতা থেকে দেখেন, আপনি যদি ইতিহাস দেখেন, এখানে কিন্তু সেই মার্কেটটা নেই। কিন্তু জোর করে বলা হচ্ছে যে না এখানে কোনো সমস্যা হবে না। সো এই হাইপোথেটিক্যাল বেসিসের উপরে কিন্তু কেউ ইনভেস্ট করবে না এবং এই রেস্ট্রিকশনসগুলো গিভস এ ভেরি ডিফারেন্ট সিগন্যালস টু ফরেন ইনভেস্টার্স। বর্তমানে গ্রামীণফোনের 55.8% শেয়ার নরওয়ে ভিত্তিক প্রতিষ্ঠান টেলিনরের হাতে রয়েছে। বাকি 44.2% আছে দেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে। রবির 90% শেয়ারের মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ। পুঁজিবাজারে আছে 10%। বাংলালিংকের অংশীদারিত্বের শতভাগ
দুবাই ভিত্তিক ভিয়নের কাছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া গ্র্যাচুইটি সহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তা কল্যাণ পরিষদ। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই নাটোর সুগার মিলের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন পরিষদের সদস্যরা। বক্তারা এই সময় বলেছেন যে নাটোরের 407 জন শ্রমিকের বকেয়া প্রায় 33 কোটি টাকা। দীর্ঘদিন ধরে এই বকেয়া অর্থ না পাওয়াতে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তারা। সমাবেশ শেষে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আকলাসুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে। কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বেশ নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচকে এক ধরনের বড় ধরনের পতন হয়েছে এবং সেই সাথে দিন শেষে আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে। ঢাকার শেয়ার বাজার কথা যদি বলি, আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটা কিন্তু 75 পয়েন্টের মতো কমে 5044 পয়েন্ট অবস্থান করছে। অন্য দুটি সূচকও যথারীতি কমেছে। ডিএসসি সূচক সেটিও প্রায় 23 পয়েন্টের মতো কমে 1062 পয়েন্টে আছে এবং থার্টি সূচক যেটি সেটি 29 পয়েন্টের মতো কমে 1938 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 442 কোটি 40 লাখ টাকার শেয়ার। এবং যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি পতন হয়েছে। 314টি কোম্পানির শেয়ারের দাম আজকে কমেছে, মাত্র 44টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 38টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে কি দেখতে পাচ্ছি, আজকে সামিট অ্যালায়েন্স পোর্ট এই কোম্পানি আজকে সকাল থেকে প্রথম অবস্থায় রয়েছে এবং টোটাল ট্রেড করেছে আজকে এই কোম্পানিটি 29 কোটি 51 লাখ টাকার মতো শেয়ার। সারাদিন ধরে ট্রেড হচ্ছে 40 থেকে 44 টাকার মধ্যে। 40 টাকা 60 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। অরিয়ন ইনফিউশন এটি দ্বিতীয় অবস্থানে আছে প্রায় 18 কোটি 43 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরই আছে বিএসআরএফ স্টিল, এটি তৃতীয় অবস্থানে আছে আজকে টপ 20 এবং 14 কোটি 37 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে দিন শেষে। চট্টগ্রাম শেয়ার বাজারে আজকে সূচকের পতনের কথা বলছিলাম। সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি আজকে 194 পয়েন্টের মতো কমেছে এবং 14,273 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে সিএসসিতে 10 কোটি 70 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে সারাদিন ধরে 178টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। 134টি কোম্পানির শেয়ারের দাম পতন হয়েছে, মাত্র 31টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 13টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।